হোস্টেলে পিনপত নীরবতা, মৌনতা জাপটে ধরেছে চারদিকে। বিল্ডিং এর সামনে কফিন রাখা হয়েছে সবেমাত্র। আস্তে ধীরে কফিনের উপরিভাগ খুলে দেওয়া হলো। তৎক্ষণাৎ দৃশ্যমান হলো মেয়েলি মুখশ্রী। মৃত্যুদেহটা ফ্যাকাশে হয়ে কেমন বিবর্ণতা ছেপে রয়েছে চেহারায়। রক্ত জবার ন্যায় লাল ঠোঁট জোড়া সাদা হয়ে গেছে। হাত দুটো পেটের মাঝ দিকে ভাঁজ করে রাখা। হাতে শুভ্র রঙের একগুচ্ছ ফুল। মৃতদেহটা নিষ্প্রাণ দৃষ্টিতে আচানক চিৎকার দিয়ে উঠল ইলি। লম্বা লম্বা পা ফেলে ও ছুটল কফিনের কাছে। মৃতদেহটা জাপটে ধরে আর্তনাদ করে উঠল, কাতর গলায় শুধালো, কেন সুইসাইড করলে উইলি? কেন করলে এমনটা? আমাকে কি একটু খুলে বলা যেত না? নির্জীব তিরু পেছন হতে চুপচাপ দাঁড়িয়ে ইলির পাগলামো দেখছে। যন্ত্রণায় বুকের ভেতরটা হাহাকার করছে তার। এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। কি বলে সান্ত্বনা দেবে সে ইলিকে? আপনজনের মৃত্যু হলে তাকে ঠিক কি বলে সান্ত্বনা দেয়া যায় তা জানা নেই তার। আখিদয় জলে পূর্ণ। উইলির মৃত্যুটা সম্পূর্ণ অপ্রত্যাশিত, অবাস্তব লাগছে। এই তো সপ্তাহখানেক আগে সে যখন ইলির সাথে দেখা করতে এলো, তখন উইলিকে দারুণ প্রাণোচ্ছল লাগছিল। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে ঠিক কি এমন হয়ে গেল যে হুট করে আত্মহত্যা করে বসল? ইলির নিকট এগিয়ে যাওয়ার সময় তিরু হঠাৎ ভিড়ের মধ্য হতে চাপা গুঞ্জন শুনতে পেল। এই যুগে উইলির মতো নির্বোধ মেয়ে আর একটাও দেখিনি আমি। পার্সোনাল ভিডিও ফাঁস করার হুমকি দিয়েছে তো পুলিশে কমপ্লেন করতো, অযথা মরে গিয়ে ঝামেলা বাড়িয়ে দিল। এখনকার এই সময় মেয়েদের জন্য আইন কতটা কড়া তা কি জানতো না উইলি? এমন আরো সব উদ্ভট কথাবার্তা শুনে তিরুর মাথা ধরে গেল। একটা মানুষ এখানে মারা গিয়েছে, সেই মানুষটাকে নিয়ে এমন নেতিবাচক কথাবার্তা কি শোভা পায়? এদের কি ন্যূনতম চেতনাবোধ অব্দি নেই? আশ্চর্য। উলির সুইসাইডের কারণ তার বয়ফ্রেন্ড, ঠিক এমনটাই জানতে পেরেছে তিরু। মেয়েটা ভুলবশত কি স্বেচ্ছায় তার বয়ফ্রেন্ডের সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়েছে। পরিশেষে তার বয়ফ্রেন্ড উইলির খুব অন্তরঙ্গ ছবি আর ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। টাকা চেয়েছিল ছেলেটা, অত টাকা ছিল না উইলির। দিশেহারা হয়ে দিক বিদিক শূন্য হয়ে শেষে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটাই নেয় ও। তবে এমন বানোয়াট কাহিনী মেনে নিতে পারছে না ইলি। উইলি যতটাই খারাপ হোক, বাজে হোক, অন্তত এভাবে গভীর সম্পর্কে যাবে না। ও তো রিলেশন করে টাইম পাস করতে। উইলি এমনটাই বলে ইলিকে আশ্বস্ত করে আসছিল। তবে তিরুর মতবাদ এখানে ভিন্ন। বাহিরে চলাফেরা করার সময় সে দেখেছিল উইলিকে। ও ঠিক কতটা কাছাকাছি যেতে পারে ছেলেদের, রাস্তার মাঝেই অশ্লীলতা তা তিরুর চোখে পড়েছিল। কিন্তু ও তো উইলিকে সর্বসময় কঠিন হৃদয়ের শক্ত একটা মেয়ে মনে করত। তবে এমন কি হলো যে উইলিকে সুইসাইডের পথটাই বেছে নিতে হলো? ফোন বাজছে। তিরু ভিড় ঠেলে বিরান স্থানে এলো। অরণ কল দিচ্ছে। ছেলেটা এর আগেও বেশ কয়েকবার ফোন দিয়েছে, ধরার সুযোগ হয়নি তার। এবার না রিসিভ করলেই নয়। সমস্যা কি তোমার তিরু? ক্রোধান্বিত কণ্ঠস্বর। তিরু ফাঁকা ঢোক গিলল। অরণের কণ্ঠ শুনে মনে হচ্ছে ছেলেটাকে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। নিশ্চয়ই এখন কয়েকটা কড়া কথা শোনাবে তাকে। আমার তো কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা থাকতে যাবে কেন বলুন তো? যেখানে আমার কাছে আপনার মতো আদর্শবান, চারিত্রিক গুণাবলী সম্পন্ন, কেয়ারিং একজন হাজবেন্ড আছে। অরণ নিচের ঠোঁট কামড়ে ধরল। এই যে অসময়ে তিরুর ফাজলামো করার স্বভাবটা, এটা একদমই পছন্দ নয় অরণের। বলে বলেও ক্লান্ত। কিন্তু এই ঘাড় তেরা মেয়েটা পাত্তা দিলে তো। সে কঠিন কণ্ঠে বলে উঠল, ফ্লার্টিং করছো? এমন সিরিয়াস মোমেন্টে এসব কথাবার্তা মানায় বলো তো? মানায় না? আচ্ছা থাক, আর বলবো না। কি বলতে ফোন দিয়েছিলেন বলে ফেলুন তো। ফোন ধরছিলে না কেন? কণ্ঠে কাঠিন্যতা, গম্ভীরতা টানল তিরু। বলল, এখানে একজন মারা গিয়েছে অরণ। আমি নিশ্চয়ই এখানে আপনার ফোন ধরার জন্য বসে নেই। হ্যাঁ, ব্যস্ত ছিলাম। ইলি ননস্টপ কাছে, ওকে সামলাতে হচ্ছে। আমি ছাড়া ওর আছেই বা কে বলুন তো? এ সময় ওর পাশে থাকা ওকে রেখে আমি যদি আপনার সাথে ফোনে হাসির মতো প্যাক প্যাক করি, তাহলে বিষয়টা কেমন বিশ্রী দেখায় না বলুন? অরণ শীতল গলায় শুধালো, তুমি সেফলি পৌঁছেছো? শুধুমাত্র এই মেসেজটা শুনতে চেয়েছিলাম আমি।
ধরা পড়ে আমতা আমতা করলো তিরু। আচ্ছা বলে খট করে কল কেটে ব্যাগে পড়ল। ইলিকে দেখা দরকার, মেয়েটাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে যাবে। কতক্ষণ ধরে কাঁদছে, অসুস্থ হয়ে পড়ে যদি। ছুটির দিন ছিল আজ, তবুও বেশ কিছু কাজ অফিস থেকে মেইল করে পাঠানো হয়েছে। কাজ শেষে ল্যাপটপটা পাশে রেখে দিয়ে শুয়ে পড়ল তিরু। প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে, ব্যথার দরুন চোখ দিয়ে পানি চলে এসেছে। ঠিক এই সময়টাতেও সব থেকে বেশি দুর্বল, বিধ্বস্ত হয়ে পড়ে। যন্ত্রণায় শয্যাশায়ী হতে হয়। ঠোঁট কামড়ে ক্রন্দন রুখে নম্র তুলতুলে বালিশে মুখ ডোবালো ও। এভাবে শুয়ে আছো কেন? মাত্রই রুমে এলো অরণ। বাহির থেকে আসার প্রমাণ দিচ্ছে তার পোশাক, মুখের আদল। বালিশ থেকে মুখ উঠালো তিরু, সংকোচ নিয়ে বলল, পেট ব্যথা। ঠিক কতটুকু যন্ত্রণা কাতরতা মিশেছিল কণ্ঠে তা চট করে অনুভূত করতে পারল অরণ। পেট ব্যথা হওয়ার কারণটা অবধি জিজ্ঞেস করলো না, বুঝে নিল সবটা। মূলত তিরুর সংকোচ, লজ্জায় ছেয়ে থাকা মুখশ্রী দেখে বোধগম্য হলো। অরণ পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে পুনরায় চোখ বুঝল তিরু। প্রায় 1 ঘন্টা পর পেটের উপর গরম অনুভূত হওয়ায় তিরু চট করে চোখ মেলে তাকালো। হট ব্যাগ ধরে রয়েছে অরণ। সে প্রশ্নাত্মক দৃষ্টি ফেলতে বলে উঠল, ইউটিউবে দেখলাম এ সময় গরম পানির তাপ নিলে ব্যথা খানিকটা কমে। হাসলো তিরু। হাত বাড়িয়ে অরণের গাল টিপে দিল ও। অরণ একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, ধরো, প্রয়োজনীয় সব কিছু আছে। ডার্ক চকলেটও এনেছি। ইউটিউবে এটাও দেখলাম, ডার্ক চকলেট খেলে নাকি ভালো লাগে। অরণের কোলে মাথা রাখলো তিরু। অন্তঃকরণে নিদারুণ প্রশান্তির পদচারণ। এই যে অরণের এই ছোটখাটো যত্ন, ভালোবাসা, এসব এতটা শান্তি দেয় তাকে। গুটিসুটি মেরে অরণের কাছাকাছি গিয়ে তিরু আপন মনে নিম্ন কণ্ঠে শুধালো, আমার জীবনে এতটা সুখ দেওয়ার জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ আল্লাহ। আমার আর কিছুই চাওয়ার নেই আপনার কাছে। প্রিয় ইলি আপু, যখন তুমি চিঠিটা পড়ছো ততক্ষণে হয়তো আমি পৃথিবী হতে বিদায় নিয়ে নিয়েছি। আপু, এইভাবে হুট করে তোমায় কোনো কিছু না জানিয়ে আত্মহত্যা করার জন্য দুঃখিত। আমাকে তুমি মাফ করে দিও। মৃত মানুষের প্রতি রাগ ক্ষোভ পুষে রাখতে নেই। আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমায় পুরো ঘটনাটা জানানোর, কিন্তু পারিনি, বারবার ব্যর্থ হয়েছে। ক্যানিয়েল আমার প্রেমিক, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। সেই আমার মৃত্যুর একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, আমি তা কখনোই কল্পনা করিনি। আমার মতো প্লে গার্ল কখনো কারো প্রেমে পড়বে এটা আশা করিনি আমি কখনোই। কিন্তু ভুলবশত মনের অজান্তে কি করে যেন সব এলোমেলো হয়ে যায়। ক্যানিয়েল আমায় ভালোবাসেনি, ও আমাকে জাস্ট ইউজ করেছে, যা আমি অন্যদের সাথে করতাম। কথায় আছে না, প্রকৃতি হিসাব চোকাতে ওস্তাদ? ভুল নয়। ক্যানিয়েলের সাথে রিলেশনে থাকাকালীন ও আমায় জোর করে ফিজিক্যালি ইনভলভড হতে। আমিও যাচাই বাছাই না করে, কিছু না ভেবে ওর কথায় রাজি হয়ে যাই। ক্যানিয়েল আমাদের ব্যক্তিগত মুহূর্তে ভিডিও করেছিল আমার অজান্তে। ভিডিও করার পর ও আমায় ব্ল্যাকমেল করা শুরু করে, টাকা চাচ্ছিল। আমি ওর এরূপ রূপ দেখে ভেঙে পড়েছিলাম আপু, প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। টাকা না দিয়ে চুপচাপ ছিলাম। এর ফাঁকে ও বাবাকে আমাদের সে ভিডিও পাঠায়। বাবা তা দেখে মায়ের সাথে খুব ঝগড়াঝাটি করে। মা আমায় ফোন দিয়ে অকথ্য ভাষায় বকাঝকা করে। লজ্জায় অপমানে ক্যানিয়েলের ধোকায় শিকার হয়ে আমি হতবুদ্ধি অনুভূতি শূন্য হয়ে পড়েছি। আমার পক্ষে এই পৃথিবীতে আর একটু থাকা সম্ভব নয়। আমার জীবন নরকে পরিণত হয়েছে আপু। আমি শান্তি চাই, সবার আড়ালে চলে যেতে চাই, যা একমাত্র মৃত্যুর মাধ্যমে সম্ভব। এই চিঠি আমি তোমার উদ্দেশ্যে লিখে যাচ্ছি, কারণ তুমি ব্যতীত আমার আপন কেউ নেই। অতীতে যা যা করেছি আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী। মাফ করো আমায়, সুখে থেকো। যিশুর কাছে প্রার্থনা করি তিনি যেন পৃথিবীর সর্বসুখ তোমার পায়ে এনে দেন। ইতি, তোমায় সারা জীবন কষ্ট দেয়া ছোট বোন উইলি। শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে। হাঁপানি রোগীর মতো টেনে টেনে শ্বাস নিচ্ছে ইলি। হাত পা ক্রমাগত কাঁপছে। চোখ দুটো দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। দমকা বাতাস এলো, উড়িয়ে নিয়ে গেল ইলির হাতে থাকা খসখসে সাদা কাগজটা। চেতনা ফিরে পেল ইলি। উন্মাদের মতো ছুটল সম্মুখে।
ছোট্ট ইটের টুকরো পায়ে আটকে মুখ থুবড়ে পড়ল তৎক্ষণাৎ। রক্তক্ষরণ শুরু হয়েছে ইতিমধ্যেই। ধ্যান দিল না ও। উইলির শেষ স্মৃতিটা রক্ষা করতে সে ছুটে গেল প্রাণপণে। শেষ রক্ষা হলো না। কাগজটা হাওয়া এসে নিয়ে গেছে বহুদূরে, দৈত্যের মতো লম্বা পাহাড়ের অপর পাশে। অতটা জোর ছিল দমকা হাওয়ার। টিভিতে দেখিয়েছিল আজ প্যারিসে ভারী ঝড় হবে। ইলি ভূমিতে বসে পড়ল, চেঁচালো, দুহাত দিয়ে পাগলের মতো নিজের চুল টেনে ধরে বিড়বিড় করলো, সব তোর দোষ ইলি, তোর দোষ। কাউকে আগলে রাখতে পারিস না, কাউকে না। ইলির অবস্থা বেগতিক। উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ এর মাঝে দুজন ছুটল তিরুকে ডাকতে। তিরু এলে ইলি তার বুকে আছড়ে পড়ে আর্তনাদ জুড়ল। আমি কাউকে আগলে রাখতে পারলাম না টিরু, ওর দেওয়া শেষ চিঠিটাও হারিয়ে ফেললাম। এত স্টুপিড আমি। তিরু সান্ত্বনা দিল, থামো ইলি, এতে তোমার কোনো দোষ নেই। হাওয়ার তেজ বেশি ছিল, ঝড় হবে। এখন ওঠো তো, বাড়িতে চলো, তোমার গায়ে তো প্রচন্ড জ্বর। উইলির মৃত্যুর প্রায় 1 মাস পর আজ পুলিশ কর্মকর্তারা একটা চিঠি খুঁজে পেয়েছে। সেই চিঠিটা উইলির ব্যক্তিগত ডায়েরিতে রাখা ছিল। 1 মাস বাদে পুনরায় কেস ঘাটতে গিয়ে চিঠিটার সন্ধান মেলে। পাশাপাশি ক্যানিয়েলকেও গ্রেফতার করা হয়েছে আজ দুপুর বেলা। বিধ্বস্ত ইলিকে তিরু 2 হাতে আগলে নিল। ফের হাওয়া বয়ে গেল। তিরু হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হলো। মেঘলা অম্বরে দৃষ্টিপাত ফেলে ম্লান কণ্ঠে বলে উঠল, এভাবে চলে কেন গেলে উইলি? একবারও কি খুলে বলা যেত না? বেঁচে থেকে শান্তি পেলে না, আর এখন সুইসাইড করেও সেই আকাঙ্ক্ষিত শান্তি তো আর পাবে না। তুই কি এই ঈদেও আসবি না মা? তানহার মলিন কণ্ঠ। তিরু হাসফাস করে। মুখ ফুটে বলে দিতে ইচ্ছে করে তার সবটা, কিন্তু বললে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? নিজেকে নিয়ন্ত্রণে রাখে ও বলে, অফিসের কাজের চাপ কতটা জানোই তো মা। তার উপর এত লম্বা ছুটি নেওয়াটা রিস্কি। চাকরি চলে গেলে সমস্যায় পড়ব। এখানে তো আর ঈদ উপলক্ষে ছুটিও দেয় না। এখানে সবাই বলতে গেলে খ্রিস্টান। বেদনা কাতরতা লহমায় ছেপে গেল তানহার মুখশ্রী জুড়ে। মায়ের এহেন চাহনি তিরুর অন্তরালে আঘাত হানল। কিয়ৎক্ষণ পর তড়িঘড়ি করে কল কেটে দিল তিনি। কান্না পাচ্ছে তার। তিরুর সামনে কাঁদলে মেয়েটা কষ্ট পাবে না। হাত থেকে ফোন রাখলো তিরু। তৎক্ষণাৎ খটখট শব্দ শ্রবণ করল। বাম পাশে দৃষ্টি ফেলতেই হতবিহ্বল ও অরণ ওয়াশরুম থেকে বেরিয়েছে। স্বাভাবিক রূপে নয়। অরণের গায়ে কাপড় বলতে এ মুহূর্তে আছে কেবল কোমরে জড়ানো টাওয়েল। তিরুর গা শিরশিরে উঠল। চটজল দিয়ে মাথা নুয়ে বিছানার চাদর খুঁড়তে লাগলো। কাবার থেকে নিজের পোশাক নিতে নিতে তিরুকে খেয়াল করলো অরণ। মেয়েটাকে স্বাভাবিক লাগছে না। হয়েছেটা কি ওর? তিরুর সন্নিকটে এগিয়ে অরণ চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? মাথা তুলে তাকালো তিরু। তার বেহায়া চোখ দুটো অরণের চেহারাতে নয়, বুকে গিয়ে আটকালো। শুষ্ক ঢোক গিলে প্রাণপণ চেষ্টায় তিরু কোনো রকমে বলল, এভাবে তো কখনো টাওয়াল পরে বের হননি, আজ কেন? ড্রেস ফেলে গিয়েছিলাম। তুই মার সাথে কথা বলছিলে তাই ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। মার সাথে কথা বলা শেষ। তিরুর ছোট্ট উত্তর। হুম। ফিরে যেতে নিয়ে হঠাৎ পেছন ফিরে তাকালো অরণ। আচানক খেয়াল করলো তার তিরুর এরূপ আচরণের। ঠোঁটের কোণে ভেসে উঠল তার দুষ্টু হাসি। পুনরায় পূর্বের স্থানে ফিরে গিয়ে জিজ্ঞেস করলো, বাই এনি চান্স তুমি কি আমায় এই অবস্থায় দেখে লজ্জা পাচ্ছ? কিন্তু এর থেকে ডিপলি তো আমায় তুমি দেখে। বাকিটুকু বলতে দিল না তিরু। অরণের মুখ চেপে ধরে চেঁচালো, লজ্জা টজ্জা নেই নাকি? যান, জামা কাপড় পরে আসুন। দরজা খোলা, কেউ এসে পড়বে। চলো দুজন একসাথেই যাই, তোমারও শাওয়ার নিতে হবে। টু শব্দ করার সুযোগ পেল না মেয়েটা। অরণ তাকে কাঁধে তুলে নিয়েছে ইতিমধ্যে। সেলফোন বাজছে। তানহা কিচেন থেকে স্পষ্টত শুনতে পাচ্ছেন। প্রকট গরমে নাস্তানাবুদ তানহা হাতের কাজ ফেলে যাওয়ার সুযোগটা অবধি পাচ্ছে না। রান্না চড়িয়েছে চুলোয়। এ মুহূর্তে রান্না ফেলে গেলে খাবার পুড়ে ছাই হবে। অনবরত কল আসতে থাকায় শেষে তিনি অতিষ্ঠ হয়ে চুলো থেকে পাতিল মেঝেতে রেখে ছুটলেন ফোনের নিকট। তেরু কল দিয়েছে। যতটা বিরক্তি নিয়ে তিনি ছুটে এসেছিলেন তার থেকে দ্বিগুণ প্রশান্তি নিয়ে কল রিসিভ করে কানে ধরলেন। আহ্লাদি গলায় বলে উঠলেন, কেমন আছে আমার আম্মা? ফোনের অপর পাশ হতে তিরু তানহার করা প্রশ্নের উত্তর দিল না। চটপট
আওড়ালো। পেছনে তাকাও তো মা। তানহা হতবম্ব, কানে ফোনটা চেপে রেখেই পেছনে তাকালো। লহমায় কিংকর্তব্য বিমূঢ় তিনি। হাত হতে ফোনটা সশব্দে মেঝেতে পড়ে গেল। চক্ষু জোড়া যেন মেনে নিতে পারছে না সামনে দেখা দৃশ্য। অক্ষিকটরে লহমায় হানা দিল জলেরা। অধর যুগল তীর তীর করে কাঁপছে। বক্ষস্থলে কাল বৈশাখী ঝড় উঠেছে তার। মস্তিষ্ক অচল। এতদিন পর একমাত্র সন্তানকে দেখে তিনি যেন মূর্তি বনে গেছেন। ইচ্ছে করছে পুতুলটাকে বুকে জাপড়ে ধরতে, কিন্তু নড়তে যে পারছে না। কি জ্বালা! তিরু তার ৩২টি দাঁত বের করে সুন্দর এক হাসি দিল। মায়ের হাল দেখে আনন্দ হচ্ছে ঠিকই, এই রূপটা দেখার জন্যই তো কিছু না জানিয়ে এসেছে সে। হ্যান্ডব্যাগটা সোফায় ছুঁড়ে ও ছুটল। তানহাকে জাপটে ধরতেই চিরচেনা সেই মা মা গন্ধটা কানে এসে ঠেকল। শরীর কেঁপে উঠল। তানহার বুকে মুখ গুজে তিরু আহ্লাদি কণ্ঠে শুধায়,